টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো এবং ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ এবং সেই সাথে একটি সুসংবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসির ইমিগ্রেন্ট ভিসা সহ নিয়মিত সব সেবার কাজ শুরু হয়ে গেছে, যেটা কয়েকদিন আগেও আমরা বলেছিলাম যে আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে যেটা বন্ধ হয়ে যাওয়া ইমিগ্রেন্ট ভিসা সহ অন্যান্য জরুরি যে সমস্ত কার্যক্রম বন্ধ ছিল সেগুলো শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। সেই বিষয়টি আজকে আমরা নিশ্চিত করব আপনাদেরকে। এর বাইরেও আমরা যে বিষয়টি যদি হাতে সময় থাকে আমরা আলোচনা করব জরুরি ভিত্তিতে ট্রাভেলের উদ্দেশ্যগুলো। বিভিন্ন উদ্দেশ্য থাকে, সেটাকে কিভাবে আমরা এক্সপিডাইট করব, ত্বরান্বিত করব, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে শুনে বুঝে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্যে আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল জান্নাতুল রুমা। জান্নাতুল রুমা, আপনাকে স্বাগত। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে আমাদেরকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব ভালো খবর দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে চাইব যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসির ইমিগ্রেন্ট ভিসা সহ নিয়মিত সব সেবার কাজ শুরু হয়েছে। তা আপনার সঙ্গে আলোচনা করার আগে আমি একটু ব্যাখ্যা করি, তারপরে আপনার কাছে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই বিশেষ করে যারা ইমিগ্রেন্ট ভিসা বা অন্যান্য জরুরি কাজের ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন তথা ছাত্র জনতার সরকার পতনের এক দফার দাবিতে উত্তাল পরিস্থিতির কারণে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস বন্ধ হয়ে যাওয়ায় যাবতীয় ইন্টারভিউয়ের তারিখ বাতিল হলে অনেকেই নানা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এ বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে প্রচুর ফোন পেয়েছি, আবার অনেকেই দেখা করেও জানতে চেয়েছেন কবে থেকে দূতাবাসের সেবা পুনরায় চালু হবে। তাদের জন্যে আজকের সুখবর এটাই যে গত 2রা মানে কয়েকদিন আগে সেপ্টেম্বর থেকে ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কনসুলার সেকশন তাদের নিয়মিত কাজ বা সেবা আবার শুরু করেছে। আজকে এই বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস তাদের একটি বার্তায় ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের জ্ঞাতার্থে একটি বার্তা দিয়েছে। এই বার্তায় বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা ছেড়ে যাওয়ার পর 2রা সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনসুলার সেকশন পুনরায় রুটিন কনসুলার সেবা চালু করেছে। তবে তারা ওই একই বার্তায় এটাও বলেছে, দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনসুলারের সেবা একটু সীমিত থাকবে। দর্শক, আপনারা জানেন আমেরিকার ন্যাশনাল ভিসা সেন্টার বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পূর্বে নির্ধারিত সব ইমিগ্রেন্ট ভিসা ইন্টারভিউ বাতিল করেছিল। তবে আবার কাজের চাপ এবং সংস্থার অনুমতির ভিত্তিতে ধীরে ধীরে এসব ইন্টারভিউয়ের স্কেজুয়েলের কাজ পুনরায় শুরু হয়েছে। এই বার্তায় সংশ্লিষ্টদের প্রতি সহানুভূতি জানিয়ে তারা আরও বলেছে, আপনাদের কোনো চিন্তার কারণ নেই এবং আপনাদের কোনো আবেদন হারিয়েও যায়নি। সে কারণে তারা আরও আশ্বস্ত করেছেন পরিবর্তিত পরিস্থিতিতে তারাই আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সে কারণে তাদের সাথে আপনাদের যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, এই বার্তার মধ্যে দিয়ে এখন অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে আমরাও মনে করি, কারণ এই বিষয়টি নিয়ে ইতিপূর্বেও আমরা বিশ্বস্ত তথ্যের উপর ভিত্তি করে টিভিএন এই অ্যানালাইসিস অনুষ্ঠানে 2টি অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে বলেছিলাম সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ঢাকাস্থ আমেরিকান ভিসা সেন্টারের কাজ শুরু হতে পারে, কারণ আমরা জানি বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা সংক্রান্ত কার্যাবলী সম্পন্ন করা হয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকেই। সুপ্রিয় দর্শক, আজ এই বার্তার মধ্যে দিয়ে
আমাদের কথাই সত্য প্রমাণিত হলো। তো সুতরাং এই বিষয়টি যতটুকু আমার কাছে তথ্য ছিল আমি আপনাকে বললাম, অ্যাটর্নি জান্নাতুল রুমা। তো যদিও আজকে আমরা দেখছি যে লিমিটেড কথাটি আমরা বা সীমিত আকারে শুরুর কথা বলা হয়েছে, যে ফুল সার্ভিস কবে থেকে শুরু হতে পারে, এবং আপনার কাছে যে বিষয়টি আমি জানতে চাইব, যেহেতু প্রতিনিয়ত আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, প্রতিনিয়ত এই ধরনের মানুষ আপনাদের কাছে আসছে, এই যে আমেরিকান এমবেসি, ঢাকাস্থ আমেরিকান এমবেসি এই সিদ্ধান্ত, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, এর পেছনে আমাদের বাংলাদেশ সরকারের প্রধান যিনি আছেন তার কোনো অবদান আছে কিনা, বা কি প্রেক্ষিতে এত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে যারা দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম, হাহুতাশ করছিলাম, ডেট পাওয়ার পরেও আবার ডেট ক্যান্সেল হয়েছিল প্রায় 17-18 বছর পরে অপেক্ষার পরে, আজকে এই সুসংবাদটা যে আমরা দিতে পারছি, এর পেছনে কাদের অবদান আছে, এবং পুরোপুরি কাজটা কবে থেকে শুরু হচ্ছে, এই ইনফরমেশনগুলো আপনার কাছে জানতে চাই অ্যাটর্নি জান্নাতুল রুমা। ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর করে গুছিয়ে আপনি বলেছেন আসল কি হতে যাচ্ছে কিংবা এখন কন্টিনিউয়াসলি কি হচ্ছে। আমরা এর আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি। ঢাকা এমবেসি রেগুলার যে বিজনেসটা কিংবা বিজনেস আওয়ারটা যে কন্টিনিউশন হচ্ছে কি হচ্ছে না, এবং এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি, এবং এই বিষয়টা আমরা জানতে পেরেছি যে কি যখন বাংলাদেশে এই যে পরিস্থিতিটা হলো কোটা মুভমেন্ট নিয়ে, পরবর্তীতে সিকিউরিটি ইস্যুটা ক্রিয়েট যখন হয়েছিল, তখনই ঢাকা এমবেসি রেগুলার টাইমটা, রেগুলার কাজ অ্যাক্টিভিটিস গুলো ক্লোজ করে দেওয়া হয়েছিল। অনলি তারা ইমার্জেন্সি বিষয়টাই বিবেচনা রেখে শুধু ইমার্জেন্সি ইন্টারভিউ গুলোই স্কেজুল করছিল, বাকি ইন্টারভিউ গুলো ক্যান্সেল করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা বিভিন্ন ভাবে ওদের নোটিশের মাধ্যমে জানতে পারি হয়তো সেপ্টেম্বরের 30 তারিখের পরে রেগুলার প্রসেসিং গুলো পুনরায় আবার শুরু হবে কিংবা স্কেজুল হবে। এই মুহূর্তে আসলে এই বিষয়টা মাথায় রেখে অনেককে দেখা গিয়েছে যখন তাদের কেস স্ট্যাটাসটা চেক করা হচ্ছে, তখন কেস স্ট্যাটাসের মধ্যে দেখা যাচ্ছিল কি আপনার ভিসাটা পুনরায় এনবিসিতে রিটার্ন করে ফেলা হয়েছে, কিংবা অনেক সময় ঢাকা এমবিসি থেকে ফোনের মাধ্যমেও নোটিফাই করা হয়েছিল যে কি আপনার ইন্টারভিউটা ক্যান্সেল হয়েছে, পুনরায় যখন রিস্কেডিউল করা হবে আপনাকে জানানো হবে, কিংবা ইমেল দেওয়া হয়েছিল এরকম। তো এই বিষয়টা অনেক বেশি আনসার্টেনিটি ক্রিয়েট করেছিল কি হতে যাচ্ছে সামনে কিংবা কখন রিস্কেডিউল করবে এই বিষয়টা। তো আমরা একটা বিষয়, আমরা একটা গুড নিউজ আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে কি সম্প্রতি গত 2 দিন আগে যিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস, ওনার সাথে ঢাকা এমবেসির একটা মিটিং হয়, এবং এই মিটিং এর মাধ্যমে সিকিউরিটি ইস্যুটা নিশ্চিত, হয়তো অনেকাংশে এটা নিশ্চিত হয়েছে বলে বলা যায়। এবং পরবর্তীতে এই মিটিং এর পরবর্তীতে সাথে সাথে খানিকটা বলতে গেলে মিটিং এর পরে ঢাকা এমবেসি সিদ্ধান্ত নিয়েছে তারা পুনরায় তাদের ইন্টারভিউর কার্যক্রমটি স্টার্ট করবে, এবং সেটা তারা মেনশন করে দিয়েছে শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, যেহেতু ইমিগ্রেন্ট ভিসাটাই সবচেয়ে বেশি ব্যাকলগে থাকে এবং সবচেয়ে বেশি রেগুলার কিংবা লিগ্যাল প্রসেস দীর্ঘদিন ধরে প্রসেস করেই কিন্তু তারা ইন্টারভিউ ডেটটা নিয়ে থাকে। এখন আপাতত রেগুলার যে প্রসেসটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি ইমিগ্রেন্ট ভিসার জন্য, এবং সেরকম একটা ডিক্লারেশন চলে আসছে। তবে কিছুটা আমরা বলতে পারি একদম যে পুরোপুরি শুরু হয়েছে তা নয়, যেহেতু ওইখানে তারা মেনশনই করে দিয়েছেন যে কি লিমিটেড ক্যাপাসিটিতে, অর্থাৎ হচ্ছে কি লিমিটেড এমপ্লয়ির মাধ্যমে তারা তাদের কার্যক্রমটা পুনরায় শুরু করছেন। তো সেই ক্ষেত্রে যেহেতু লিমিটেডের মধ্যে তারা যেহেতু স্টার্ট করেছে, হয়তো বা আমরা আশা করছি সেপ্টেম্বরের 30 তারিখের ভিতরে হয়তো তাদের এমপ্লয়ি পুনরায় বহাল হবে, তাদের এমপ্লয়ীদের যে এখন বর্তমানে যে ঘাটতিটা রয়েছে সেটা। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখন শুরু হয়ে গিয়েছে, এবং সেপ্টেম্বরের 30 তারিখের পরে হয়তো ফুল ক্যাপাসিটিতে এটি স্টার্ট হয়ে যাবে ইন্টারভিউ নেওয়াটা। এবং আমি এটা প্র্যাকটিক্যালি এটাও বলতে পারি, আমরা আজকে আমাদের একটা ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন পেলাম, তারা ঢাকা এমবিসি থেকে কল পেয়েছে, ফোন কল পেয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে তাদের পাসপোর্ট ভিসা সহ তাদের পাসপোর্টটা রিটার্ন করা হয়েছে ভিএফএক্স এ, এবং এটা কালেক্ট করতে যাওয়ার জন্য। এবং আমরা এটাও দেখলাম যে কি আগে আমরা ইমেল কয়েকদিন আগে আমরা যখন ঢাকা এমবিসিতে ইমেল করতাম বিভিন্ন রিজনে, তখন তারা এটা বলতো যে কি এই মুহূর্তে সব রকমের রেগুলার প্রসেসিং গুলো
এখন বর্তমানে ক্যান্সেল করা হয়েছে, ক্লোজ করা হয়েছে, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করো। এবং কিন্তু এই জিনিসটা এখন আর নেই, তারা এখন প্রসেস করতেছে। এবং হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে কি, যখন এমবিসি কার্যক্রম ক্লোজ করা ফেলা হয়েছিল, পরবর্তীতে যখন কেউ এমবিসির নাম্বারটা, তাদের ডিএইচকে নাম্বারটা চেক করে দেখা হয়, তখন অনেক সময় দেখা গিয়েছে একটা সময় যেটা এমবিসিতে দেখাতো সেটা পরবর্তীতে দেখানো হয়েছে এনবিসিতে, অর্থাৎ আপনার কেসটা বর্তমানে এনবিসিতে রিটার্ন করা হয়েছে। তো সেটা নিয়েও অনেক সময় দেখা গিয়েছে ক্লায়েন্টের মধ্যে অনেক উত্তেজনা ক্রিয়েট হয়েছে, কেন তাদেরকে অ্যাপ্লিকেশনটা পুনরায় এমবিসিতে রিটার্ন করা হয়েছে, হয়তোবা কোনো 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 কিছু ঘটেছে নাকি কোনো কিছু হয়েছে। তো সেই জন্য বলা যায় যে কি তারা যেটা বললো তাদের কেসগুলো এখনো লস্ট হয়ে যায়নি, তারা এখন প্রসেসিং এ রয়েছে। তো সেক্ষেত্রে ইয়েস, এটা এনবিসিতে আপাতত টেম্পোরারিলি ওরা সেন্ড করেছিল, যখন পুনরায় এনবিসি কার্যক্রম যখন শুরু হচ্ছে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা পুনরায় এনবিসি থেকে আবার রিটার্ন ফিরে যাওয়া হবে ঢাকা এমবিসিতে। তো আমরা বলতে পারি এটা ডেফিনেটলি একটা গুড নিউজ, এবং এটা আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক শীঘ্রই এই কার্যক্রমটা শুরু হয়েছে, এবং সেটা অলরেডি এফেক্ট আমরা দেখতে পাচ্ছি এবং ক্লায়েন্টের মধ্যে। অনেক ধন্যবাদ। তো তারপরেও আপনার মনে করুন যে যে সমস্ত মানুষেরা হতাশার মধ্যে ছিলেন, তো তাদের যে আজকে এই যে আপনি বললেন যে আপনি যতটুকু আমরা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি কাজটি শুরু হয়েছে, তা এবং এই যে শত শত মানুষ অপেক্ষা করছে তাদের সান্ত্বনার উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে একটু যদি কি বলবেন, আপনি একটু সান্ত্বনা যদি দেন। যেহেতু অলরেডি এটা স্টার্ট হয়ে গেছে প্রসেসিংটা, আমরা অলরেডি ঢাকা এমবিসি থেকে অলরেডি কল পাওয়া শুরু হয়েছে কিংবা ইমেল পাওয়া শুরু হয়ে গেছে। তো যাদের ভিসার যাদের ইন্টারভিউ গুলো ক্যান্সেল হয়েছিল লাস্ট মান্থে, তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে কি তাদের এই ইন্টারভিউ গুলো পুনরায় রিস্কেডিউল করা হবে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে, এবং যেগুলা নন ইমিগ্রেন্ট যে ভিসাটা রয়েছে, যেমন হচ্ছে বিজনেস পারপাসে কেউ ট্রাভেল করার জন্য যদি ইন্টারভিউ থেকে থাকে কিংবা স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসাতে যদি থেকে থাকে, তো সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু এখন বর্তমানে সেপ্টেম্বরেরও ইমার্জেন্সি ইন্টারভিউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হচ্ছে, অক্টোবরের জন্য ইমার্জেন্সি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো খানিকটা ডিলে হয়েছে, বাট তাদেরকে এটা টাইম সেন্সিটিভিটিটা শো করে তারা ইমার্জেন্সি রিকোয়েস্টও অ্যাকসেপ্টেড হচ্ছে এখন, যেটা আমরা জানতে পারলাম। তাহলে এক্ষেত্রে আপনার কাছে একটু স্পষ্টায়ন চাই, একটু ক্লিয়ার চাই যে যাদের রিস্কেজুল হচ্ছে, মানে ক্যান্সেল হয়েছিল আগে, যাদের এই স্কেজুয়ালটা ক্যান্সেল হয়েছিল, আবার মনে করুন যে যারা এখন স্কেজুয়ালের জন্য অপেক্ষা করছে, এই ক্ষেত্রে কোনটা আগে নেওয়া হবে, যারা অপেক্ষা করছিল তাদেরটা, না যারা বাতিল হয়েছে তাদেরটা আগে রিস্কেজুল করে শেষ করে তারপর নতুন করে শুরু করবে? এটা এই বিষয়টা, হ্যাঁ ধন্যবাদ। এই বিষয়টা আমরা যখন কোভিডের সময় আমরা দেখতে পেয়েছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এমবিসির কার্যক্রম ক্লোজ ছিল, এবং পরবর্তীতে দেখা গেছে কাইন্ড অফ একটা ব্যাকলগ ক্রিয়েট হয়েছে, এবং সেটা অনেকাংশে ব্যাকলগটা স্মুথ হওয়ার জন্য অনেকটা সময় লেগেছিল। কিন্তু সেই রকম সিচুয়েশনটা কিন্তু এইবারে হয় নাই, কারণ এখন যে ক্লোজটা এমবিসির অন এন্ড অফ সিচুয়েশনটা ছিল, এটা জাস্ট 1 মান্থের জন্যই ছিল বলা যায়, কিংবা লেস দেন 1 মান্থের জন্য। তো সেই ক্ষেত্রে খুব যে বেশি ব্যাকলগ ক্রিয়েট হবে আমরা আশা করি এটা হবে না, এবং সেক্ষেত্রে অবশ্যই তারা যেহেতু প্রায়োরিটি বেসিসে, প্রায়োরিটি ডেটের উপর বেস করে ইন্টারভিউ স্কেজুল গুলা করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যাদের প্রায়োরিটি ডেট আগে ছিল ডেফিনেটলি তাদের জন্যই স্কেজুল করা হয়েছিল, এবং পুনরায় যখন এটা রিস্কেজুল করা হবে তাদেরকে প্রায়োরিটির উপর বেস করেই কিন্তু এই ইন্টারভিউ প্রসেসটা আবার স্টার্ট হবে, সেটাই আমরা আশা করছি। বিকজ এটা ভিসা বুলেটিন অনুযায়ী যেহেতু চলে, তারা ট্রাই করবে বা ভিসা বুলেটিন অনুযায়ী যাদের এমবাসি ডেট গুলো আগে ছিল তাদেরটা যেন স্মুথলি আগে চলে আসে। তবে সেই ক্ষেত্রে জি, অনেক ধন্যবাদ জান্নাতুল রুমা বিষয়টি ব্যাখ্যা করার জন্য। এই প্রশ্নটি এই জন্য করেছিলাম যে আপনারা অ্যাসাইলাম নিয়ে তো প্রচুর কাজ করেন, একসময় আমরা দেখেছি আমাদের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় যে আমরা সবসময় যে নিয়মটা জানি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কিন্তু উনি করেছেন লাস্ট কাম ফার্স্ট সার্ভ। সেজন্য এই প্রশ্নটা করলাম যে তাহলে কি যারা এখন মানে বাতিল হয়ে গেছিল তারা কি আবার এতে পড়ে লাস্টে পড়ে গেল কিনা, কিন্তু হয়তো সেটা নয়, তারাই হয়তো প্রথমে আসবে, এটাই আপনি বলার মানে অনুমান করছেন বা চিন্তা করছেন, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। তো এই বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ। তা আমরা যে বিষয়টি দ্বিতীয় যে জরুরি যে বিষয়টি আমরা
আলোচনা করব যে এক্সপিডাইট করার বিষয়টি, এটা করব আমরা। তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার টেলিফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি শফিক শাহিন বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা আছে। জি, বেশ অনেকদিন হয়ে গেছে। অনেকদিন বলতে কত তারিখে আবেদন করেছেন? 2013 সালে। 2013 সালে আবেদন 2013 সালে আপনার জুন জুলাইয়ের দিকে। জি, এখন কি? তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে আমি এটা তো অনলাইনে গিয়ে চেক করতে পারতেছি না, মানে ভিসা বুলেটিনের কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে অনলাইনে যে ওরা যে একটা অ্যাপ্লাই করার পরে ওরা যে একটা অ্যাক্টিভেশন কোড পাঠায়, আরো কিছু কিছু পাঠায়, যেগুলো দিয়ে অনলাইনে ঢোকা যায় এবং অ্যাকাউন্ট মানে ওই কেসটাকে দেখা যায়। জি, তো আমি ওইটা এখন কি এটা করতে পারবো কিনা, এবং করলে ওদের সাথে কিভাবে সেটা যোগাযোগ করব, যে ওরা যে কোডগুলো পাঠায় যে 90 ডেজ এর মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হয়, সেটা কি এখন করা সম্ভব কিনা, আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে করব, আমি ওদের সাথে কিভাবে যোগাযোগ করব? প্রথমে বুঝতে পারি নাই, ব্রেক করছিল। প্রশ্নটি আবার একটু বলুন, আমার অতিথি শুনতে পারেননি, আপনি একটু আবার বলুন। ওনার ভাই বোনের জন্য আবেদন যে আমি জুন 2013-এ আমাদের ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। তো এরপরে ওরা ওই অবস্থায় আছে, আমরা তো এখন পর্যন্ত কিছু পাইনি। তো আমি দেখছি যেমন আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করলে বা বিভিন্ন ইস্যুর জন্য অ্যাপ্লাই করলে ওরা অ্যাকসেপ্ট মানে রিসিভ করার পরে ওরা একটা চিঠি পাঠায় যে 90 ডেজের মধ্যে তুমি এই ইনফরমেশন গুলো দিয়ে তুমি একটা অ্যাকাউন্ট করতে পারো, সেখানে আপনার সবগুলো তথ্য জানা যাবে। তো আমি ওই কেস দুইটার জন্য এইভাবে কোনো অ্যাকাউন্ট করতে পারবো কিনা, যেহেতু আপনি এখনো কিছু জানেন না কি অবস্থায় আছে, সেটা এখন অ্যাকাউন্ট করতে পারবেন কিনা, করলে কিভাবে আপনি দেখতে পারবেন টাইম টু টাইম যে এই কেসটা কি অবস্থায় আছে, এটাই তো আপনার প্রশ্ন? জি জি, অনেক ধন্যবাদ জনাব শফিক শাহিন। অ্যাটর্নি জেনারেল ভাই, আই এম সরি, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই, কারণ অনেকাংশে মিউট হচ্ছিল, মনে হয় আমার ইন্টারনেটের এই সমস্যা, যার কারণে আমি আপনাকে বলে দিচ্ছি, উনি যেটা বলেছেন, হ্যাঁ, যে ওনার ভাই বোনের জন্য আবেদন করেছিলেন 2013 জুন জুলাইয়ের দিকে, কিন্তু উনি যেটা যাচ্ছেন যে হ্যাঁ আমি জানি এটা সময়ের যথেষ্ট নয় এটা জানার জন্য, কিন্তু আমি জানতে চাই যে আমার ভাই বোনের এই কেসগুলো কি অবস্থায় আছে, কোন অ্যাকাউন্ট খুললে, সেখানে ভিসা বুলেটিন নয়, কোন অ্যাকাউন্ট খুললে আমি জানতে পারবো যে আমার এই ভাই বোনের কেসগুলো এই অবস্থায় আছে, সেটা কোন পদ্ধতিতে যাবে এবং কিভাবে ওনার ভাই বোনের এই কেসগুলো জানতে পারবো। যেমন উনি বললেন যে সিটিজেনশিপ পরীক্ষার জন্য যদি দেওয়া হয় একটা অ্যাকাউন্ট খুললে পরে আমি জানতে পারি কবে কি হচ্ছে, এই বিষয়টুকু জানতে চাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি পরবর্তী বিষয়টা শুনতে পারিনি, আমার সাউন্ড অনেক ব্রেক করছিল, আমি শুনতে পারিনি। আচ্ছা, অ্যাকাউন্ট, হ্যাঁ, মানে কোন ওনার ভাই বোনের জন্য 2013 সালে আবেদন করেছেন, যেহেতু এটা এখনো অনেক দেরি আছে, আমরা জানি ভিসা বুলেটিন অনুসারে 2007-এ যারা ডিকিউ হওয়ার পরে 7-এর যারা তাদের অ্যাকশন, ফাইনাল অ্যাকশন চলছে। ওনার কথা হচ্ছে যে আমি তাহলে আমার ভাই বোনের কেসগুলো কি অবস্থায় আছে সেটা আমি জানবো কিভাবে, কোনো অ্যাকাউন্ট খুললে কিভাবে খুললে সেখানে যে আমি জানতে পারবো যে লগ ইন করে যে আমি অনলাইন স্ট্যাটাস কিভাবে জানতে পারবে। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে কি, প্রথমত আপনি যখন অ্যাপ্লিকেশনটা করেছিলেন দুভাবে অ্যাপ্লিকেশন করা যায়, হয়তো এটা অনলাইনের মাধ্যমে সাবমিট করা যায় অথবা বাই পেপারের মাধ্যমে সাবমিট করা যায়। অনলাইনে যখন সাবমিট করা হয় তখন সেই ক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে এটা পরবর্তীতে স্ট্যাটাস জানা যায়, ডকুমেন্টস দেখা যায়, নোটিশ দেখা যায়, সবকিছু দেখা যায়। কিন্তু যদি আপনি বাই পেপারের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তারা ইউএসসিএস এর পক্ষ থেকে প্রথমে রিসিভ নোটিশ পাঠাবে এবং এট দ্য সেম টাইম তারা একটা অনলাইন কোড পাঠাবে। এই অনলাইন কোডের মাধ্যমে চাইলে আপনি কোডটা আপনার ইউএসসিএস এর অ্যাকাউন্টে যদি আপনি এই কোডটা দিয়ে ইনপুট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কেসটা কিন্তু এটা অনলাইন সিস্টেমেও চলে আসে। তবে সেই কোডটার একটা লিমিটেড টাইম দিয়ে দেওয়া হয়ে থাকে 90 ডেজ। এই 90 ডেজ এর মধ্যে আপনাকে কোডটা ইউজ করতে হবে এবং কোডটা যদি আপনি ইউজ না করে থাকেন তাহলে 90 ডেজ পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কেসটা পিউরলি পেপার বেসিস হয়ে যাবে, এটা আর অনলাইন করা যাবে না। যদি আপনি
কোডটা না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইউএসসিএস এ কল দিতে পারেন পুনরায় আরেকটা কোড পাঠানোর জন্য, এবং সেটা অনেকটা দ্রুতই করতে হয় যেহেতু আপনি অ্যাপ্লিকেশনটা করছেন 2013 ইটস বিন লাইক মোর দেন 10 ইয়ার্স। তো সেই ক্ষেত্রে এটা আনলাইকলি যে কি আপনি যদি এখন কোড চান তাহলে সেই ক্ষেত্রে তারা কোড দিবে কি দিবে না, বাট স্টিল ইউ ক্যান ট্রাই। কারণ অনেক সময় আমরা দেখি যে ক্লায়েন্ট যদি কোড না পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় আবার রিকোয়েস্ট করলে কোড পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ছাড়াও আরেকটা অপশন হচ্ছে কি আপনি অলওয়েজ আপনার রিসিভ নাম্বারটা দিয়ে ইউএসসিএস কেস স্ট্যাটাস এই ওয়েবসাইটে গেলে ইউএসসিএস ওয়েবসাইট, কিন্তু আপনি যখন গুগলে লিখবেন সেটা হবে ইউএসসিএস কেস স্ট্যাটাস, তখন ইউএসসিএস কেস স্ট্যাটাস অপশনটা চলে আসবে এবং ওইখানে আপনি আপনার রিসিভ নাম্বারটা দিতে হবে। তারপর আরেকটা হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটা নাম্বার আসে, সেটাও আপনাকে দিতে হবে। পরবর্তীতে চাইলে আপনি কেস স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আর এই যে কেস স্ট্যাটাসটা চেক করবেন তারা শুধুমাত্র দেখাবে হয়তো এটা রিসিভ করেছে, কিংবা হয়তো আরএফ ইস্যু করেছিল, কিংবা অ্যাক্টিভলি রিভিউ তো হয়েছে, কিংবা ডিসিশন ইস্যু, এইরকম একটা জেনারেল একটা আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন। কিন্তু একটা অনলাইন কেসে যে অনলাইন ওয়েবসাইটে যে আপনার অ্যাকাউন্টের ভিতরে যা যা ইনফরমেশন থাকে ইন ডিটেলসে, যেটা আমি বললাম নোটিস, ডকুমেন্টস, তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন, এই কিন্তু এইভাবে কিন্তু দেখা যায় না। যদি আপনার এই ছাড়াও হচ্ছে কি আরেকটা অপশন হচ্ছে কি ইউএসসিএস এ কল করলে যারা কাস্টমার সার্ভিসে রয়েছে অনেকক্ষণ লাগে, অনেক সময়ও লাগে সিএসএস কল করলে, বাট স্টিল লাইভ রিপ্রেজেন্টেটিভ পাওয়া যায়। কাস্টমার সার্ভিসে কল করলে সেই ক্ষেত্রে ওরা চাইলে জেনারেল আপনার ইনফরমেশনটা দিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ শফিক শাহিন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমাদের আরও একজন দর্শক আছেন টেলিফোনে, তো আপনার দর্শক আপনার ফোনটি আমরা নেব নিশ্চয়ই, তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আপনার ফোনটি নিব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল জান্নাতুল রুমা, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জান্নাতুল রুমা, আমরা বিরতির আগে বলেছিলাম আরও একজন দর্শক আমাদের টেলিফোনে রয়েছেন, এবং সেই সাথে আমাদের একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, তার প্রশ্নটি উত্তর দিয়ে আমরা টেলিফোনে যাব। আহমেদুল্লাহ সুজন, তিনি বলছেন আমি 2023 সালে গ্রিন কার্ডের জন্য আবেদন করি। গত মাসে তারা RFE ইস্যু করে। আমি তাদেরকে ডকুমেন্ট পাঠানোর পর আজকে তারা আমার ডকুমেন্ট রিসিভ করেছে। এখন আমি কতদিনের মধ্যে আমার গ্রিন কার্ডটা পেতে পারি? এটা একটু যদি বলতেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সাধারণত যে কোনো অ্যাপ্লিকেশন যখন সাবমিট করা হয়ে থাকে, যদি সাফিসিয়েন্ট এভিডেন্স যদি ইনক্লুডেড করা না হয়ে থাকে, কিংবা সামহাও কোনো একটা কারণে অ্যাপ্লিকেশনে যদি আপডেটেড কোনো ফর্ম চলে আসে, কিংবা অ্যাপ্লিকেশনের কোথাও যদি কোনো রকমের গ্যাপিংস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা আরো অনেক এভিডেন্স চাইতে পারে, সেম ফর্মটা আরেকবার চাইতে পারে। সেটাকে বলা হচ্ছে কি RFE, যার পুরোটার নাম হচ্ছে কি রিকোয়েস্ট ফর এভিডেন্স। এই এভিডেন্সটা চাওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম দিয়ে থাকে তারা, সাধারণত 87 ডেজ। এই 87 ডেজ এর মধ্যে আপনাকে পুনরায় যে এভিডেন্সটা চাওয়া হচ্ছে সেই এভিডেন্সটা আপনাকে দিতে হবে। আর ইন দ্য মিন টাইম যখন এভিডেন্সটা চাওয়া হয়ে থাকে, চাওয়ার দিন থেকে যতদিন পর্যন্ত ওরা রিসিভ না করে ওই সময়টুকু কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা সাধারণত হোল্ডে থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা যেহেতু হয়েছিল 2023-তে, এবং পরবর্তীতে RFE-টা যখন রিসিভ করেছে, RFE-টা রিসিভ করার পর তারা পুনরায় আবার ফার্দার প্রসেসিং এ যায়। আর গ্রিন কার্ডের ক্ষেত্রে এটার সময় লাগে হচ্ছে কি নর্মালি ক্যাটাগরির উপর বেস করে অনেক সময় হয়ে থাকে, তবে নর্মাল সময়টা লাগে হচ্ছে কি মিনিমাম 7 মান্থস, ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি 14 অথবা 15 মান্থসও অনেক সময় লাগতে পারে। তো আপনার যেহেতু RFE-টা ওরা রিসিভ করেছে, হয়তো আপনাকে আরো হয়তো 2 থেকে 3 মান্থস ওয়েট করতে হতে পারে। এরপরে হয়তো ইনশাআল্লাহ একটা রেজাল্ট আসবে, গুড নিউজ আসবে। অনেক ধন্যবাদ আহমদুল্লাহ সুজন আপনার প্রশ্নের জন্য। বুঝতেই পারছেন আপনার এত কষ্ট করেছেন, আমরা জানি এটা পর্যন্ত যেতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো সুতরাং আর দুটো তিনটে মাস অপেক্ষা করলেই আপনার এই কাঙ্ক্ষিত যে ঈপ্সিত লক্ষ্যটি অর্জিত হবে এবং এই সুন্দর একটি সবুজ কার্ড আপনার কাছে আসবে, আমরা সেই প্রত্যাশা রাখি। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুমা আপু, আমার প্রশ্নটা হচ্ছে আমি আব্বুর জন্য অ্যাপ্লাই করেছিলাম I-131, 2 ইয়ার্সের জন্য অ্যাপ্রুভাল পেয়েছিলাম। বাংলাদেশে যাবে উনি গ্রিন কার্ড হোল্ডার। আমরা ওদের পেমেন্টও করেছি, সবকিছু করেছি, ওরা পেমেন্ট রিসিভ করেছে। ওরা আমাদেরকে একটা লেটার পাঠিয়েছে যে আব্বুর ফিঙ্গারপ্রিন্ট লাগবে না।
এখন ফিঙ্গারপ্রিন্ট যেহেতু লাগবে না, উনি কি অ্যাপ্রুভাল ছাড়া বাংলাদেশে যেতে পারবে কিনা? অনেক ধন্যবাদ, আপনার প্রশ্ন এবার আমরা বুঝেছি। অ্যাটর্নি জান্নাতুল রুমা, ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল। ট্রাভেল ডকুমেন্টের জন্য কি করেছিলেন অ্যাপ্লিকেশন? জি জি, 2 ইয়ার্স অ্যাপ্রুভাল, 2 বছরের জন্য অ্যাপ্রুভালের জন্য আবেদন করেছেন। রিটার্নিং রেসিডেন্ট হিসেবে উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি গ্রিন কার্ড 2 ইয়ার্স এর জন্য ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং এটাকে অ্যাপ্রুভ হয়েছে। ওইটাই ওনার প্রশ্ন যে অ্যাপ্রুভাল ছাড়া উনি দেশে যেতে পারবেন কিনা। ও ওকে, নো, অ্যাপ্রুভাল ছাড়া উনি দেশে যেতে পারবেন না। একটা ইস্যু রয়েছে এখানে, সাধারণত অ্যাপ্রুভাল ছাড়া দেশে যেতে পারেন না। যদি উনি অ্যাপ্রুভাল ছাড়া দেশে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওনার যে অ্যাপ্লিকেশনটা, ওইখানে আগে মেক শিওর করতে হবে ওনার অ্যাপ্লিকেশনে উনি কি মেনশন করেছে, উনি ট্রাভেল ডকুমেন্টটা কোত্থেকে নেবেন মেনশন করেছে। কারণ এখানে বেশ কয়েকটা অপশন থাকে, আপনি কি আপনার যে ডেস্টিনেশনে যাবেন সেখান থেকে পিক আপ করবেন, নাকি আপনি আপনার এখানে কোনো অ্যাড্রেস থেকে পিক আপ করবেন। তাহলে সেই ক্ষেত্রে ডেস্টিনেশন যদি উনি দিয়ে থাকে আমি বাংলাদেশ থেকে এটা পিক আপ করবো, তাহলে সেক্ষেত্রে কিংবা যে দেশে উনি যাবেন সে দেশ থেকে পিক আপ করবে, তাহলে সেই ক্ষেত্রে ইয়েস এটা যাওয়ার একটা অপশন রয়েছে। বাট এটা আলটিমেটলি ডিপেন্ড করবে ওনার ট্রাভেল ডকুমেন্টে কি মেনশন করা হয়েছিল। আর ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় ওয়েব করেন যে কোনো অ্যাপ্লিকেশনে, যখন তারা পুনরায় পূর্বে ফিঙ্গারপ্রিন্টটা রান করতে পারেন, রিরান করতে পারেন আবার ক্লিয়ারলি, তখন সেই ক্ষেত্রে অনেক সময় ফিঙ্গারপ্রিন্টটা আবার সেকেন্ড টাইম আবার চাও হয় না। তো ইজ গুড, যদি অ্যাজ লং এজ তারা বলেছেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, ইট ইজ ওকে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি যদি আপনার এই ডকুমেন্টটা যদি ঢাকা থেকে নিতে চান তাহলে আপনি অনুমোদন ছাড়াই যেতে পারেন। আর যদি আপনার এখানে আমেরিকা থেকে যদি আপনি অ্যাড্রেস দিয়ে থাকেন এখান থেকে নেবেন, তাহলে অনুমোদন পাওয়ার পরে, চিঠিটি পাওয়ার পরে যেতে পারবে। এটি হচ্ছে আপনার মূল প্রশ্ন। তো আমরা আরও একজন টেলিফোন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম শামীম ইকবাল, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রিন কার্ড হোল্ডার। আমি 2020 সালে আমার স্পন্সরের জন্য অ্যাপ্লাই করেছি। 2020 সালে হচ্ছে আমার প্রায়োরিটি ডেট, এবং আমার ডকুমেন্টারি কোয়ালিফাই হই আমি সেপ্টেম্বর 2023-তে। তো সেই ক্ষেত্রে মানে আমার আর কতদিন অপেক্ষা করতে হবে ইন্টারভিউ ডেট পেতে বাংলাদেশে? আসলে কতদিন লাগতে পারে এই প্রশ্নগুলো জবাব দেওয়া কঠিন। তারপরেও আপনি অনেক দূর থেকে ক্যালিফোর্নিয়া থেকে ফোন করেছেন। অ্যাটর্নি জান্নাতুল রুমা, আপনার কথা শুনতে পাচ্ছি না। জান্নাতুল রুমা আপনার, হ্যাঁ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যদি দেখে থাকি ভিসা বুলেটিন অনুযায়ী এখন কিন্তু 2021 এর নভেম্বর চলছে, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল 2020-তে। আর যদি আমরা ডকুমেন্টারি কোয়ালিফিকেশনের বিষয়টাও দেখে থাকি, এখন বর্তমানে আমরা বেসড অন প্র্যাকটিক্যাল ইন্টারভিউ এক্সপেরিয়েন্স জুলাই 2023 যাদের ডকুমেন্টারি কোয়ালিফিকেশনটা হয়েছিল তাদেরও এখন অনেকাংশে ইন্টারভিউর জন্য স্কেডিউল করা হয়েছে। তো সেক্ষেত্রে টাইমটা কিন্তু আপনার আরো আগে আপনার ইন্টারভিউ ডেটটা হওয়ার কথা ছিল, হয়তো বা বেসড অন আপনার প্রায়োরিটি ডেট। তবে সেই ক্ষেত্রে যেহেতু ডকুমেন্টারি কোয়ালিফিকেশনটা কিছুটা লেটেই হয়েছে, তাহলে আমরা বলতে পারি আপনার স্পাউসকে হয়তো আরো কিছুটা সময় ওয়েট করতে হতে পারে। তবে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে আপনার সরাসরি ইউএস এমবাসির সাথে যোগাযোগ করা। আপনি বাই মেইলের মাধ্যমে ইউএস এমবাসির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং তারাই আপনাকে স্পেসিফিক্যালি আপনার যদি কেসটা যদি বর্তমানে ইন্টারভিউ স্কেডিউল করার জন্য ওয়েট করছেন, তাহলে সেক্ষেত্রে এটা জানানো হবে, অথবা আপনাদেরকে জানানো হতে পারে এখন অনেকাংশে কেসের ভলিউমের কারণে যদি আপনার ইন্টারভিউ ডেটটা কিছুটা লেট হয়, সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার রেসপন্সে। সো আপনি ভালো হবে যদি আপনি ইউএস এমবাসির সাথে যোগাযোগ করেন, কারণ আপনার অ্যাপ্লিকেশনে এখন হাই টাইম। অনেক ধন্যবাদ জনাব শামীম ইকবাল, আপনি আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আসলে আপনারটা ইতোমধ্যে হয়ে যাওয়ার উচিত ছিল, তো আপনি একটু যোগাযোগ করুন, যেহেতু আপনার জন্য এটা হাই টাইম যেটি বললেন উনি। তো সুতরাং আমার মনে হয় যেভাবে উনি বললেন সেভাবে যদি কাজ করেন খুব দ্রুতই জানতে পারবেন যে কবে নাগাদ এটা পেতে পারেন। তো একটি প্রশ্ন আছে, সৈয়দা সুলতানা ফেসবুক থেকে বলেছেন, F2A ক্যাটাগরিতে প্রায়োরিটি ডেট অনেক দিন থেকেই এক জায়গায় আছে, যদি আমার জন্য কারেন্ট যেটি আমার জন্য, আসলে বাংলা কথাগুলো ইংরেজিতে লেখা সমস্যা হয়ে যায়। আমি আবার বলছি, F2A ক্যাটাগরিতে প্রায়োরিটি ডেট অনেক দিন থেকে এক জায়গায় আছে, যেটি আমার জন্য কারেন্ট, কতদিন ওয়েট করতে হতে পারে? এই কতদিন ওয়েট করার বিষয়
তারপরও যেহেতু উনি প্রশ্নটি রেখেছেন, সৈয়দা সুলতানা, এই প্রশ্নটির ব্যাপারে আপনার একটু বক্তব্য দিন। দেখুন, আসলে এক্স্যাক্টলি কতদিন লাগতে পারে কোন একটা অ্যাপ্লিকেশনে, সেই বিষয়টা কিন্তু কখনো একটা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিংবা অফিসিয়াল কোনো ডেক্লারেশনের মাধ্যমে কখনো দিয়ে দেওয়া হয় না। তারা একটা লিমিটেড একটা প্রায়োরিটি প্রসেসিং টাইম দিয়ে দেওয়া হয়ে থাকে, কিংবা একটা টাইম লিমিট একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেওয়া হয়ে থাকে, এই দিন থেকে এই দিন পর্যন্ত এরকম হতে পারে। বাট এক্স্যাক্ট কোন ডেটে হবে কিংবা কোন ইয়ারে হবে সেই বিষয়টা কিন্তু কখনোই মেনশন করা থাকে না। সো এটা বলাটাই আনসার্টেন এবং কাইন্ড অফ একটা ইম্পসিবল বিষয় কখন হতে পারে। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে একটা বিষয়, অবশ্যই এটা অনেকের মধ্যেই রয়েছে, বিশেষ করে F2A ক্যাটাগরি কিংবা F2B ক্যাটাগরি অনেকাংশে ইস্তে কিংবা অনেক সময় দেখা যায় অনেক পিছনে চলে যায়। আমরা কয়েক মাস আগেও দেখেছি 2015 কিংবা 17 চলে গিয়েছিল, পরে এটা 2019 2020 এসেছিল, আবার এখন দেখা যাচ্ছে 2021 এর নভেম্বরে চলে আসছে। তো একজন যে হচ্ছে না, অন এন্ড অফ রয়েছে, বাট একজন যে আগাচ্ছে না তা নয়। এটা 2017 থেকে 2021 এসছে। তো সেই ক্ষেত্রে বলা যায় F2A ক্যাটাগরিটা কম্পারেটিভলি আমরা যদি দেখে থাকি F3 কিংবা F4 ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আরো অনেক বেশি স্লো। তো সেই হিসাবে আমরা যদি কম্পেয়ার করে থাকি F2A ক্যাটাগরিটা কিছুটা হলেও এগুচ্ছে, বাট আশা করছি সামনে আরো ভালো এগোবে, কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না কতদিন লাগতে পারে কোন একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনে। অনেক ধন্যবাদ সৈয়দা সুলতানা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে আমরা এই কথাটি প্রায়ই বলি, যারা আমাদেরকে প্রশ্ন করেন যে সমস্যাগুলো কথা বলেন যে কতদিন লাগতে পারে, এই কতদিন লাগার বিষয়টা আমি তো নয়, আমাদের অতিথির পক্ষেও সম্ভবপর নয়, এমনকি যারা এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ করেন তাদের ওই যারা অফিসার হিসেবে কর্মকর্তারা আছেন তাদের পক্ষে বলাটা সম্ভবপর নয়। তো তারপরেও আপনারা তো জানি আপনারা অনেক কষ্ট করেন এবং অনেক দিন ধরে অপেক্ষা করেন, প্রহর গোনেন, অপেক্ষার প্রহর অনেক কঠিন জিনিস। অপেক্ষাটা এই জন্য আমরা বলি যে অপেক্ষা মৃত্যুর চেয়ে শ্রেয়, এই কথাগুলো আমরা বলি, সে কারণে আপনারা প্রশ্নটি করেন এবং আমরাও চেষ্টা করি আপনাদের এই বিষয়গুলো একটু জবাব দেওয়ার জন্যে। তো আমরা বোধহয় এখন একটু আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, আয়ান ইয়াসিন, তিনি বলছেন ইউএস এমবেসি কি এখন ফুললি কাজ শুরু করেছে? এই প্রশ্নটি তো আপনি যদি প্রথমেই অনুষ্ঠানটি দেখে থাকেন না, তারপরেও বলেছেন আমার ডিকিউ সেপ্টেম্বর 2023, আমি ইউএসএ সিটিজেন, অ্যাপ্লাইড ফর মাই স্পাউস, এনি টাইম ফ্রেম ফর ইন্টারভিউ বেসড অন কারেন্ট ইউএস এমবেসি সিচুয়েশন। তো এটি যদি আমরা যেটা এতক্ষণ আলোচনা করেছি যদি আপনি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন যে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। তারপরেও অ্যাটর্নি জেনারেল রুমা আপনার কিছু মতামত যদি দেন এখানে। প্রথম যে প্রশ্নটা ছিল হচ্ছে কি ইউএস এমবাসি কে এখন পুনরায় রেগুলার প্রসিডিউর স্টার্ট করেছে কিনা। হ্যাঁ, ইউএস এমবাসি এখন অনেকাংশে গতকাল থেকে রেগুলার প্রসেসিং এর কার্যক্রম শুরু করেছেন, তবে এখনো ফুল ক্যাপাসিটিতে নাই, লিমিটেড ক্যাপাসিটিতে স্টার্ট করা হয়েছে এবং ইমিগ্রেন্ট ভিসার জন্য বিশেষ করে। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনার, যখন ডিকিউ হয়েছে, আপনি যেহেতু ইউএস সিটিজেন কিংবা স্পাউস এর জন্য অ্যাপ্লিকেশন করলে, তো সেই ক্ষেত্রে আসলে কোনো লিমিটেড কোনো নাম্বার নেই কতটা ভিসা ইস্যু করা হবে। তো এটা অনেকাংশে কারেন্ট থাকে এবং অনেকটা দ্রুতই বলা যায়। তবে বর্তমানে আমরা কিছু ক্লায়েন্টের ইন্টারভিউর উপর বেস করে বলতে পারি যে কি লাস্ট 2020 জুলাইতে যাদের ডিকিউ হয়েছিল তাদের অনেকের ইন্টারভিউ হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো আর কিছুটা দিন ওয়েট করতে হতে পারে। আর লাস্ট আমরা যেটা দেখলাম অ্যারাউন্ড 1 মান্থ এমবাসি কার্যক্রম অন এন্ড অফ ছিল, তো সেই ক্ষেত্রেও কিছুটা বিলম্ব হতে পারে, ডিলে হতে পারে, বাট আফটার অল আশা করছি অনেকটা দ্রুতই হবে। আর যদি আপনার কোনো সার্টেনটির জন্য কিংবা কোনো ডিসিশন কিংবা কোনো কিছুর জন্য আপনার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে, অলওয়েজ ইউএস এমবাসির সাথে যোগাযোগ করা যায় বা ইমেলের মাধ্যমে, এবং তারা কিন্তু রিয়েলি রেসপন্ড করে এবং অনেক দ্রুততার সাথে করে থাকেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ইয়াসিন। আরেকটি প্রশ্ন আছে, আমাদের হাতেও খুব একটা সময় নেই, এই নতুন বিষয়টি নিয়ে আমরা যেহেতু কথা বলতে পারবো না, তাই আমিনা খান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটি আমরা দিয়ে নেই। তিনি বলছেন আমি আমার ভাইয়ের জন্য 2017-তে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু রিসিভ লেটার পেয়েছি অনেক দিন হয়ে গেছে,
অ্যাপ্রুভাল এখনো পায়নি, কি করতে হবে এই বিষয়টি জানতে চেয়েছেন আমিনা খান। আপনার কি মতামত এই বিষয় সম্পর্কে যদি একটু 2017 অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, তো অনেক সময় দেখা যায় অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভালটা অনেকটা দ্রুত চলে আসে, আবার অনেক সময় একটা লম্বা টাইম নিয়ে থাকে। তো আমি বলবো 2017 যেহেতু অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, এতদিনে অ্যাপ্রুভাল লেটারটা পাওয়ার কথা। ফার্স্ট আপনাকে চেক করতে হবে এই যে রিসিভ নোটিসের রিসিভ নাম্বারটা দিয়ে USCIS এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে চেক করতে হবে কেস স্ট্যাটাসটা এখন কোন পর্যায়ে রয়েছে। যদি সেটা লিখে থাকে রিভিউতে রয়েছে কিংবা কেস রিসিভ এই পর্যায়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বলা যায় হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসিং এ রয়েছে। যদি এরকম কোনো কিছু দেখা থাকে কি আপনার জন্য আরেকটি ইস্যু করা হয়েছিল কিংবা আরো এভিডেন্স চাওয়া হয়েছিল কিংবা কোনো ডিসিশন ইস্যু করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার উচিত হবে দ্রুততার সাথে USCIS এর সাথে যোগাযোগ করা এবং কিংবা কোনো একজন অ্যাটর্নির মাধ্যমে হেল্পের মাধ্যমে আপনি চাইলে USCIS এর সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি মনে হয়ে থাকে এতদিন অ্যাপ্রুভাল পাওয়ার ছিল কারণ ছিল রিজন ছিল সবকিছু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট ওয়েতে সাবমিট করা হয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা দ্রুততার সাথে ডিসিশন দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট সিম্পল একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং সেটা সাধারণত আপনাকে পাঠাতে হবে রিসিভ নোটিসের নিচে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে, অথবা এক্সপার্টাইটের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত আপনার এক্সপার্টাইট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে, কারণ যেহেতু এটা ভিসা বুলেটিনের মাধ্যমে রেগুলেট হয়ে থাকে। আপনি সিম্পল একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন অ্যাপ্রুভালের জন্য কিংবা ফার্দার কোনো যদি ইস্যু থেকে থাকে সেটা আপনাকে জানানোর জন্য। অনেক ধন্যবাদ আমিনা খান, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। অ্যাটর্নি জান্নাতুল রুমা, আমাদের হাতে সময় নেই, সময় দড়িতে বাঁধা, আমরা সময়ের সীমানা টপকানো খুব কঠিন ব্যাপার, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা সত্ত্বেও ঘরে না পৌঁছেও আজকে এরকম একটি সামাজিক দায়িত্ব আপনি পালন করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে ঢাকাস্থ আমাদের আমেরিকান অ্যাম্বাসির ইমিগ্রেন্ট ভিসা সহ নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে, যদিও লিমিটেড আকারে, কিন্তু আমরা জানি শুরুটা হয়ে গেছে। সুতরাং কাজটি খুব দ্রুতই এক্সপেডাইট হবে এবং আমাদের কনসার্ন অফিসাররা যারা এখানে কাজ করেন তারা ফিরে আসলেই পুরো দমে কাজটি শুরু হবে। একটি ভালো খবর, সুখবর দিয়ে আপনি আজকে অনুষ্ঠান শুরু করছেন। সত্যি আপনার এই বিদগ্ধ আলোচনা এবং অনেক দর্শকের প্রশ্নের উত্তর আপনি সুন্দরভাবে দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে বরাবরের মধ্যে অনেক অনেক ধন্যবাদ এবং টিভিএনকেও অনেক ধন্যবাদ, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনাকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসির ইমিগ্রেন্ট ভিসা সহ নিয়মিত সব ধরনের কাজ শুরু হয়ে গেছে, একটি ভালো খবর। সুতরাং এটি আজকে আমরা বিস্তারিতভাবে কথা বলেছি এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে দিয়েছি, তার উপরে উপরি হিসেবে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। আশা করি আপনাদের অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।